সিকিম উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য ও উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এই রাজ্যের সমগ্র অংশই বঙ্গ হিমালয়ের উপরে অবস্থিত। এই সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শিখর। পূর্ব হিমালয়ের অংশ সিকিম আলপাইন এবং উপক্রান্তীয় জলবায়ু সহ এর জীব বৈচিত্র্যের জন্য উল্লেখযোগ্য। আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ এই সিকিম ভারতীয় রাজ্যগুলির মধ্যে সর্বাপেক্ষা কম জনবহুল, যার মধ্যে রয়েছে ৮৫৮৬ মিটার উঁচু কাঞ্চনজঙ্ঘা, বৌদ্ধ মঠ এবং প্রাণবন্ত সংস্কৃতি। পাহাড় সুন্দরী কাঞ্চনজঙ্ঘার এই এত বিস্ময়কর এবং মনোমুগ্ধকর রূপের জন্যই মনে হয় ভ্রমণ পিপাসু বাঙালিরা বারে বারে ছুটে আসেন তার রূপ আস্ফালন করতে। ভাবুন তো, ভোরবেলা বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা শিখরের ওপরে সূর্যোদয় দেখাটা কতটা অপূর্ব একটি অনুভূতি। প্রায় ৭,০৯৬ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত এই সিকিমকে একেবারে ভ্রমণ করে আসা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। বহু জাতিক এবং বহুভাষী আধুনিক সিকিমকে আমরা মূলত ৪ ভাগে ভাগ করতে পারি। যেমন ধরুন, নর্থ সিকিমের লাচেন, লাচুং, ইয়ুংথাং, সাউথ সিকিমের নামচি, রাবাংলা, ইস্ট সিকিমের গ্যাংটক, জুলুক, পদমচেন এবং ওয়েস্ট সিকিমের পেলিং উত্তরে আর বার্সে। আমরা ওয়েস্ট সিকিমের পেলিং, সাউথ সিকিমের নামচি, রাবাংলা এবং ইস্ট সিকিমের গ্যাংটক ভ্রমণ করে দেখেছিলাম মাত্র ৪ রাত ৫ দিনে। কিভাবে আমরা অত্যন্ত স্বল্প বাজেটে কোনো রকম ট্রাভেল এজেন্সি ছাড়াই এই ট্রিপটি করেছিলাম তার গল্প নিয়েই থাকবে আজকের ব্লগটি। এবং আমি এই ব্যাপারেও নিশ্চিত যে এই রকম স্বল্প বাজেটে সিকিম ট্যুরের ভিডিও ইউটিউবে আপনারা খুব কমই পাবেন। তাই চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে থাকুন আজকের ভিডিওটি। 9 জানুয়ারি ২০২৬ শিয়ালদা স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত ১০টা ১৫ 12343 দার্জিলিং মেল ধরে পরের দিন সকাল ৯:৩০ নাগাদ আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন রয়েছে। আমি কিছু ট্রেনের নাম এবং ডিপার্চার টাইম এখানে মেনশন করে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। দার্জিলিং মেলে জেনারেল কোচের ভাড়া ২৩০ টাকা, স্লিপার কোচের ভাড়া ৩৭৫ টাকা, এসি 3 টায়ার ৯৬৫ টাকা, এসি 2 টায়ার ১৩৫০ টাকা এবং ফার্স্ট ক্লাস এসি ফেয়ার হলো ২২৩০ টাকা। যদি আপনারা আমার সাজেশন চান তাহলে আমি বলবো যে কোনো দিন রাতের ট্রেন ধরে পরের দিন সকালে এনজেপি পৌঁছান, যাতে আপনারা ওই দিন দিনাদিনই পৌঁছে যেতে পারেন পেলিংয়ে। আমরা যেহেতু একটি বাজেট ট্রিপের প্ল্যান করেছি এবারে, সেই জন্য আমরা এনজেপি স্টেশন থেকে টোটো ধরে চলে গেলাম শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের সামনে এবং সেখান থেকে আমরা পেলিংয়ে চলে যাব শেয়ার ক্যাব ধরে। এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে যেতে আমাদের টোটো ভাড়া নিয়েছিল ২০০ টাকা। আপনারা যারা ডাইরেক্টলি রিজার্ভ গাড়িতে করে পেলিংয়ে যেতে চান তারা কিন্তু এনজেপি স্টেশনের বাইরে থেকেই অনেক ক্যাবের অপশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া ছোট থেকে বড় হিসাবে ৪,৫০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে পড়বে। এছাড়াও আপনারা এনজেপি স্টেশন থেকে টোটাল ট্রিপ মানে ৫ দিনের জন্য ডাইরেক্ট রিজার্ভ কার বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার ডে ৩ থেকে ৩,৫০০ টাকা গাড়ি ভাড়া পড়বে। দেখুন বন্ধুরা, এটি হলো শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা পেলিংয়ের উদ্দেশ্যে বাসও পেয়ে যাবেন। তাছাড়া শেয়ার ক্যাবের অপশন তো রয়েছেই। প্রতিদিন সকাল 10:30টার সময় এসএনটি বাস স্ট্যান্ড থেকে পেলিংয়ের উদ্দেশ্যে একটি বাস ছাড়ে, তাই আপনারা চাইলে কিন্তু এই বাস ধরে সরাসরি পৌঁছে যেতে পারবেন পেলিংয়ে। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাদিকে দেখুন শেয়ার ক্যাবের অপশনগুলো সমস্ত রয়েছে। এখান থেকে কিন্তু গ্যাংটক, পেলিং, নামচি সমস্ত জায়গার উদ্দেশ্যে আপনারা শেয়ার ক্যাব পেয়ে যাবেন। সকাল 7টা এবং দুপুর 12টায় এখান থেকে প্রতিদিন পেলিংয়ের উদ্দেশ্যে ডাইরেক্ট শেয়ার ক্যাবের অপশন রয়েছে। আর অন্য সময় আপনাদের যদি পেলিংয়ে যেতে হয় তাহলে আপনাদের জোরথাং হয়ে যেতে হবে, যেখান থেকে আবার আপনারা পেলিংয়ের উদ্দেশ্যে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। পার হেড ৩৫০ টাকার বিনিময়ে আমরা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে জোরথাংয়ের উদ্দেশ্যে শেয়ার ক্যাবের টিকিট কেটে নিলাম। শেয়ার ক্যাবগুলোতে পিছনে 4 জন, মাঝখানে 4 জন এবং সামনে 2 জন এরকমভাবে বসার ব্যবস্থা রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সিটে বসে যেতে পারবেন। তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সেবক রোডের ওপর দিয়ে NH10 ধরে আমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম জোরথাং শেয়ার ক্যাব স্টেশনে, যেখান থেকে আমরা ডাইরেক্ট পেলিংয়ের উদ্দেশ্যে আবার শেয়ার ক্যাব ধরতে পারবো। জোরথাং শেয়ার ক্যাব স্টেশনে একটি ছোট দোকান থেকে আমরা 2 প্লেট মোমো নিয়ে নিলাম। মোমোর দাম কিন্তু পার প্লেট 50 টাকা করে ছিল। এরপর আমরা আবার জোরথাং থেকে পেলিংয়ের উদ্দেশ্যে আমাদের নেক্সট শেয়ার ক্যাবে উঠে গেলাম। পার হেড ২৫০ টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম আপার পেলিংয়ে। এই জার্নিটি করতে আমাদের 2 ঘন্টা মতো সময় লেগেছিল এবং আমরা দুপুর 3টের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে।
আপার পেলিংয়ে আমাদের হোটেল ছিল ফার্মরং রিট্রিট, যেটি পেলিং 0 পয়েন্টের একদমই কাছে। আর সব থেকে বড় কথা, আমাদের শেয়ার ক্যাব কিন্তু ঠিক এক্স্যাক্ট এই জায়গাতেই আমাদের নামিয়েছিল। তাই আপনারা যারা শেয়ার ক্যাবে আসার প্ল্যান করছেন তারা কিন্তু এই হোটেলটা অবশ্যই বুকিং করতে পারেন। এটি অত্যন্ত বাজেট হোটেল এবং তার সাথে সাথে নিট অ্যান্ড ক্লিন, এবং সবচেয়ে বড় কথা এটি পেলিং ট্যাক্সি স্ট্যান্ডের একদমই গায়ে অবস্থিত, যেখান থেকে আপনারা পেলিং লোকাল সাইটসিং করার জন্য খুব সহজেই ক্যাব পেয়ে যাবেন। পেলিংয়ে ঘুরতে এলে কিন্তু আপনারা আপার পেলিংয়েই হোটেল নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপার পেলিংয়ে থাকা প্রত্যেকটা হোটেল থেকে কিন্তু আপনারা মায়াময় কাঞ্চনজঙ্ঘার একটি অপূর্ব সুন্দর ভিউ পেয়ে যাবেন। পেলিং 0 পয়েন্টে থাকা বেশ কিছু হোটেলের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে মেনশন করে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেলিংয়ে যেহেতু আমরা 2 দিন ছিলাম, তাই প্রথম দিন আমরা একটা স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম যার ভাড়া নিয়েছিল 800 টাকা পার নাইট, এবং নেক্সট ডে নিয়েছিলাম একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম যার ভাড়া ছিল 1500 টাকা পার নাইট, যেখান থেকে আমরা সুন্দরী কাঞ্চনজঙ্ঘার একটি অপূর্ব সুন্দর ভিউ পেয়েছিলাম। আমাদের হোটেলটি পেলিংয়ের একদম 0 পয়েন্টেই অবস্থিত হওয়ায় আমরা আশেপাশেই সমস্ত মার্কেট মানে খাবার জায়গা পেয়ে গিয়েছিলাম, যেখান থেকে আমরা বাঙালি খাবারেরও অপশন খুব সহজেই পেয়েছিলাম। এবার আমি আপনাদের জানাবো পেলিংয়ে আপনারা কি কি লোকাল সাইট সিন করবেন। পেলিংয়ে পৌঁছে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা ডে 1-এই বেরিয়ে পড়লাম বেশ কিছু লোকাল সাইট সিন করতে। আজকে আমরা যাব ডেন্টাম ভ্যালি, সাঙ্গে ওয়াটারফলস আর সিংসোর বিচ। ডে 1 সাইট সিনের জন্য আমরা লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে চলে গিয়েছিলাম সাইট সিনে, এবং ওই দিনে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম পেলিং সিটি থেকে 9 কিলোমিটার দূরে পেলিং ডেন্টাম রোডের ওপরে অবস্থিত ছাঙ্গে জলপ্রপাত দেখতে। প্রায় 300 ফুট উচ্চতা থেকে এই ছাঙ্গে জলপ্রপাত ঘন সবুজ বনের মধ্য দিয়ে নিচের দিকে নেমে আসছে। এরপর আমরা চলে গিয়েছিলাম ছাঙ্গে ওয়াটারফলস থেকে কিছুটা দূরেই অবস্থিত একটি বিখ্যাত ও আকর্ষণীয় সাসপেনশন ব্রিজ, সিংসোর ব্রিজ দেখার জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন ব্রিজে কাজ চলার দরুন আমরা ব্রিজের কাছে যেতে পারিনি, দূর থেকেই আমাদের দেখতে হয়েছিল। 240 মিটার দীর্ঘ এবং 100 মিটারেরও বেশি উঁচু এই সেতুটি সিকিমের সর্বোচ্চ এবং এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ, যা দুটি পাহাড়ের মধ্যবর্তী গভীর গিরিখাতকে সংযুক্ত করেছে। ওই দিনে আমাদের লাস্ট সাইট সিন ছিল ডেন্টাম ভ্যালিতে গড়ে ওঠা একটি ছোট্ট মার্কেট, যেখানে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং শীতের পোশাক খুবই রিজনেবল রেটে পাওয়া যাচ্ছিল। ডে 1-এর পেলিং ভ্রমণ কমপ্লিট করে আমরা ওই দিন হোটেলে ফিরে আসি এবং ডিনার সেরে নিই পেলিংয়ের লোকাল মার্কেটে। ডে 2-তে লোকাল স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পেলিংয়ের বাকি সাইট সিনগুলো কমপ্লিট করতে। ওই দিনে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2200 টাকা। প্রথমেই চলে আসি পেলিংয়ের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট পেলিং স্কাইওয়াক দেখার উদ্দেশ্যে। 2018 সালে তৈরি হওয়া সিকিমের পেলিংয়ে অবস্থিত এটি ভারতের প্রথম কাচের তৈরি স্কাইওয়াক, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার একটি মনোমুগ্ধকর রূপ আপনারা পেয়ে যাবেন। স্কাইওয়াকের ঠিক পাশেই রয়েছে 137 ফুট উঁচু চেন রেজিং এর মূর্তি। স্কাইওয়াকের ঠিক অপোজিটেই 2026 সালের জানুয়ারি মাসে গড়ে উঠেছে পেলিং রোপওয়ে, যেটা আপনারা রাইড করতে পারবেন পার হেড 300 টাকার বিনিময়ে। পেলিং রোপওয়ের ঠিক পাশেই রয়েছে প্রায় 400 বছরের পুরনো একটি মোনাস্ট্রি, যেটি হলো সাংঘাক চোরিং মোনাস্ট্রি। এটি নাইংমাপা সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা ঘন বন ও খাড়া পাহাড়ের ওপরে অবস্থিত। এরপর দেখে নিন সিতকিয়ং টুলকু বার্ড পার্ক এবং রাবদেনসে রুইন্স। টিকিট প্রাইস পার হেড 100 রুপিস। এই বার্ড পার্কে আপনারা বিভিন্ন ধরনের বিদেশি পাখি খাঁচার মধ্যে ঢুকে চোখের সামনে দেখতে পারবেন। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। এই বার্ড পার্কের ঠিক পাশেই রয়েছে রাবদেনসে রুইন্স। রাবদেনসে হলো সিকিম রাজ্যের দ্বিতীয় রাজধানী। নেপালি গুর্খা আক্রমণের পর এটি ধ্বংস হয়ে যায় এবং বর্তমানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, যার নাম স্বর্ণাক্ষরে খোদিত রয়েছে। এরপর চলে গিয়েছিলাম পেলিং শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত 1705 সালে প্রতিষ্ঠিত পেমাইংসে মঠ দেখার জন্য। এটি সিকিমের সবচেয়ে প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ নিংমা সম্প্রদায়ের মঠগুলির মধ্যে একটি। 3 তলা বিশিষ্ট এই মঠটির উপরের তলায় গুরু রিনপোচের স্বর্গীয় আবাস এবং জাংডক পার্লির একটি বিস্তারিত আঁকা কাঠের মডেল রয়েছে। এরপর চলে আসুন দালাব গ্রামের ওপর দিয়ে রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখার উদ্দেশ্যে। পেলিং থেকে অনতিদূরে অবস্থিত হওয়ায় এই দালাব গ্রামে কিন্তু অনেক রিসর্ট এবং হোমস্টে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয় পর্বতমালার অপরূপ দৃশ্য দেখার জন্য আপনারা কিন্তু এই দালাব গ্রামে অবস্থিত হোমস্টেগুলোতেও একদিন থাকতে পারেন। পেমাইংসে মঠ থেকে মোটামুটি 8 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেনে।
রিম্বি রিভার দেখার জন্য আপনারা যখন পাহাড় থেকে নিচের দিকে নামবেন তখনই দুপাশে দেখতে পাবেন অরেঞ্জ গাছের সারি। মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যদি আপনারা পেলিং ঘুরতে আসেন তাহলে কিন্তু গাছে অনেক অরেঞ্জ দেখতে পাবেন। এছাড়া বছরে অন্যান্য সময় যদি আসেন তাহলে আপনারা অরেঞ্জ ছাড়া অর্কিড গাছ এখানে লক্ষ্য করবেন। গাছ থেকে অরেঞ্জ পারলে কিন্তু 500 টাকা জরিমানা, তাই ওখানে যে ছোট ছোট শপ রয়েছে সেখান থেকে আপনারা অরেঞ্জ কিনতে পারেন। অরেঞ্জ গার্ডেন পেরিয়ে আপনাদের নিচের দিকে নেমে যেতে হবে রিম্বি নদীর কাছে। এটি পশ্চিম সিকিমের একটি পাহাড়ি নদী যা তালুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে রঙ্গিত নদীর অন্যতম প্রধান উপনদী হিসাবে প্রবাহিত হয়। রিম্বি নদীর কাছে একটি রক গার্ডেনও আছে যা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি পিকনিক স্পট। এছাড়া আপনারা এখানে ফ্রুট জুস এবং লোকাল ওয়াইনেরও অনেক শপ পেয়ে যাবেন। রিম্বি রিভার দেখে আমরা চলে গিয়েছিলাম খেজুরপাড়ি লেক দেখার জন্য, যেটি পেলিংয়ের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গেট থেকে ঢুকে 500 মিটার মতো হেঁটে আপনাদের এই লেকের ধারে পৌঁছাতে হবে। এটি একটি প্রাকৃতিক লেক এবং যা বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের জন্যই অত্যন্ত আধ্যাত্মিক এবং এটি একটি রামসার সাইট। পেলিং থেকে প্রায় 34 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত খেচিওপার্লি গ্রামে এই হ্রদটি রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এই হ্রদটি গুরু পদ্মাসাম্ভাবের পায়ের ছাপ অথবা দেবী তারা বা ভগবান শিবের পদচিহ্ন। শুধুমাত্র মানুষেরাই নয়, পাখিরাও এই হ্রদটিকে অত্যন্ত পবিত্র মানেন, তাই এই হ্রদে কোনো পাতা পড়ে থাকতে দেখলে তারা সঙ্গে সঙ্গে সেই পাতা তুলে নিয়ে যায়। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ওই দিনের লাস্ট সাইট সিন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য, যেটি খেচিওপার্লি লেক থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখতে সিঁড়ি দিয়ে ওঠার আগেই একটি ছোট জলপ্রপাত রয়েছে, যেটি দেখে আপনাদের সিঁড়ি দিয়ে উঠে মেন ফলসের সামনে যেতে হবে। কাঞ্চনজঙ্ঘা হিমবাহ থেকে সৃষ্টি হওয়া এই কাঞ্চনজঙ্ঘা ফলসে কিন্তু আপনারা বর্ষার পরপর যদি আসেন, মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, এই ফলসে কিন্তু অনেকটা জল আপনারা একসাথে দেখতে পারবেন। এরপর ডে 3-তে আমাদের হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ওপর সানরাইজ দেখার পর আমরা পেলিং থেকে চেক আউট করে গেলাম। ওই দিন আমরা পেলিং থেকে বেরিয়ে প্রথমে নামচিতে পৌঁছাবো, তারপর সেখানে সমস্ত সাইট সিন করে দিনের শেষে গ্যাংটকে নাইট স্টে করব। তাই সকাল 8টার মধ্যেই রেডি হয়ে যে দাদার সাথে আমরা পেলিং ডে 2 সাইট সিন করেছিলাম তার সাথে আমরা বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। পেলিং থেকে নামচি হয়ে গ্যাংটক পৌঁছাতে আমাদের ওই দিনের গাড়ি ভাড়া পড়েছিল 5500 টাকা এবং সবার প্রথমেই চলে আসলাম নামচির সব থেকে বিখ্যাত তীর্থস্থান যেটা নামচি চারধাম, সেটা দেখার জন্য, যা আপার পেলিং থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। নামচি চারধামে আমাদের যে 4টে ধাম রয়েছে, দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ এবং জগন্নাথ মন্দির পুরী, তার একটা রেপ্লিকা আপনারা দেখতে পারবেন। দক্ষিণ সিকিমের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এই নামচি চারধামে রয়েছে 108 ফুট উঁচু একটি শিবের মূর্তি, তার সাথে আমাদের প্রধান 4টি ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গ, যা পর্যটকদের জন্য এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। নামচি চারধাম দেখার পর আমরা ওখান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত শিরডি সাই টেম্পল দেখতে চলে এলাম। নামচিতে সাই বাবার এই সুবিশাল মন্দিরটি গোল্ডেন কালার দিয়ে তৈরি করা, খুবই সুন্দর দেখতে কিন্তু মন্দিরের বাইরের চত্বরটা। মন্দিরে ঢুকে ডান দিকে একটি শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে এবং মন্দিরের ভেতরে রয়েছে একটি ছোট শ্বেত পাথরের সাই বাবার মূর্তি। সাই বাবার মন্দিরটি ঘুরে দেখার পর আমরা ওখান থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত সামদ্রুপসে মনাস্ট্রি দেখার জন্য চলে এলাম। দক্ষিণ সিকিমের নামচিতে অবস্থিত এই সামদ্রুপসে মঠটি একটি বিখ্যাত বৌদ্ধ তীর্থস্থান, যা মূলত গুরু পদ্মাসাম্ভাবের 135 ফুট উঁচু বিশাল সোনালী মূর্তির জন্য পরিচিত। এই সামদ্রুপসে মঠের ঠিক পাশেই রয়েছে আই লাভ নামচি লেখা একটি সেলফি পয়েন্ট, যেখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফটো ভিডিও ক্লিক করতে পারবেন। 1997 সালে প্রতিষ্ঠিত এই মঠটি যে পাহাড়ে অবস্থিত, সেই পাহাড়টিকে স্থানীয়রা ইচ্ছে পূরণকারী পাহাড় নামেও বলে থাকেন। মঠটির স্থাপত্য শৈলীতে সিকিমিজ এবং তিব্বতী সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। এরপর আমরা চলে আসি সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেন ভিজিট করার জন্য। এটি হলো ভারতের অন্যতম সেরা অর্গ্যানিক চায়ের বাগান, যা 1969 সালে প্রায় 440 একর জমির ওপরে তৈরি করা হয়েছিল। এই টেমি টি গার্ডেনে উৎপাদিত চা বিশ্বজুড়ে চায়ের উচ্চমানের জন্য পরিচিত। কপাল ভালো থাকলে আপনারা এই টেমি টি গার্ডেন থেকেও কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন। টেমি টি গার্ডেন দেখে আমরা রওনা দিলাম আজকের শেষ সাইট সিন, যেটি হচ্ছে রাবাংলা বুদ্ধ পার্ক দেখার উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে রবং বাজার, যেখানে আপনারা রাবাংলা বুদ্ধা পার্কের কাছাকাছি থাকার জন্য বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। রাবাংলাতে যদি আপনাদের স্টে করতেই হয় তাহলে আমি বলবো রাবাংলা বুদ্ধা পার্কের সামনে যে সমস্ত হোটেলগুলো রয়েছে, যার নাম আর নাম্বার আমি এখানে স্ক্রিনে মেনশন করে দিলাম, সেগুলোতে থাকুন। তাহলে আপনারা হোটেল থেকেই বুদ্ধা পার্কের একটা খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন।
দুপুর 2টো নাগাদ আমরা বুদ্ধা পার্কের সামনে এসে পৌঁছাই। তারপর ওখানকারই কাছাকাছি একটি রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে আমরা ঢুকে পড়ি বুদ্ধা পার্ক দেখতে। পার্কটি অনেকটি বিস্তৃত এরিয়া জুড়ে অবস্থিত হয়। এখানে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে যাতে করে আপনারা পুরো পার্কটি ঘুরতে পারবেন। 2013 সালের মার্চ মাসে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বুদ্ধা পার্কটি নির্মাণ করা হয়েছিল। এই পার্কের প্রধান আকর্ষণ হলো 130 ফুট উঁচু এই বিশাল বুদ্ধের মূর্তিটি, যা 60 টন তামা দিয়ে তৈরি। এই পার্কের বৌদ্ধ সার্কিটটি রাজ্য সরকারের একটি প্রকল্পের আওতায় নির্মিত হয়েছিল, যার লক্ষ্য ছিল এই অঞ্চলে তীর্থযাত্রা এবং পর্যটন বৃদ্ধি করা। এখানে একটি বৌদ্ধ সম্মেলন, একটি ধ্যান কেন্দ্র এবং একটি শোরপিল গ্যালারি সহ একটি জাদুঘরও রয়েছে। মোটামুটি 4:30 নাগাদ আমরা বুদ্ধা পার্ক ভিজিট কমপ্লিট করে তারপরে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। বুদ্ধা পার্ক থেকে গ্যাংটক এমজি মার্গের ডিস্টেন্স 75 কিলোমিটার। আমাদের সময় লাগবে 3 ঘন্টা মতো। মোটামুটি সন্ধ্যা 7:30 নাগাদ আমরা গ্যাংটকে এসে পৌঁছাই। গ্যাংটকে আমাদের হোটেল ছিল ম্যাকপাই মল রোড রেসিডেন্সি, যেটা গ্যাংটক নিউ মার্কেটের একদমই কাছে ছিল। রুম ট্যারিফ আমি স্ক্রিনে মেনশন করে দিলাম এবং হোটেলের নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। মল রোডের খুবই কাছে অবস্থিত এটি একটি বাজেট হোটেল, যা ছিল অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন এবং এদের সার্ভিসও কিন্তু খুবই ভালো ছিল। গ্যাংটক এমজি মার্গের কাছে গড়ে ওঠা বেশ কয়েকটি বাজেট হোটেলের আমি নাম এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে মেনশন করে দিলাম। সারাটা দিন সাইট সিন করে এসে আমরা ওই দিন খুবই ক্লান্ত ছিলাম, তাই কোথাও আর বেরোলাম না। হোটেল থেকেই আমরা ডিনার নিয়ে নিলাম এবং ডিনার করে শুয়ে পড়লাম। নেক্সট ডে মানে 13ই জানুয়ারি আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। গ্যাংটক এমজি মার্গ বা নিউ মার্কেট থেকে আপনারা সহজেই লোকাল সাইট সিনের জন্য গাড়ি পেয়ে যাবেন। মাত্র 2000 টাকায় আমরা গ্যাংটকের অলমোস্ট সব সাইট সিনগুলি করে ফেলেছিলাম একই দিনে। সকাল 9টা নাগাদ আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়ি এবং প্রথমেই চলে আসি বানঝাকরি ওয়াটারফলস দেখার জন্য। প্রায় 40 ফুট উচ্চতা থেকে এই ফলসটি নিচের দিকে নেমে আসছে। এই বানঝাকরি ওয়াটারফলসে কিন্তু বড়দের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, তার সাথে সাথে বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডস রয়েছে। এখন বন্ধুরা এই গাড়িটা করে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিন করেছিলাম। আপনাদের সুবিধার্থে আমি ড্রাইভার ডিটেলসটা স্ক্রিনে মেনশন করে দিলাম। এরপর আমরা চলে আসি গ্যাংটক মেইন সিটি থেকে 4.2 কিলোমিটার দূরে অবস্থিত বাকথাং ওয়াটারফলস দেখার জন্য। আমরা যেহেতু শীতকালে গেছিলাম তাই ফলসে সেরকম জল পাইনি। আপনারা যদি বর্ষার পরে যান তাহলে কিন্তু অপরূপ সুন্দরভাবে এই ফলসটি উপভোগ করতে পারবেন। বাকথাং ওয়াটারফলসের সামনেই বাকথাং রেস্টো এবং বার বলে একটা রেস্টুরেন্ট ছিল, যেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। খাবারের স্বাদ ছিল কিন্তু অত্যন্ত সুন্দর এবং তার সাথে সাথে কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালোই ছিল। বাকথাং ওয়াটারফলস দেখার পর আমরা চলে আসি গঞ্জাম মোনাস্ট্রি দেখার উদ্দেশ্যে। গ্যাংটকের অন্যতম শান্ত এবং মনোরম বৌদ্ধ মঠ হলো এই গঞ্জাম মোনাস্ট্রি, যা গ্যাংটক তাশি ভিউ পয়েন্ট রোডে অবস্থিত। 1992 সালে তিংখায় গিয়ালতসেন রিনপোচে এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মঠটি মূলত নিংমা সম্প্রদায়ের অনুসারী এবং এটি জ্ঞান ও শান্তির প্রতীক। এরপর চলে গিয়েছিলাম গঞ্জাম মোনাস্ট্রি থেকে মাত্র 2 মিনিটের দূরে অবস্থিত তাশি ভিউ পয়েন্ট দেখতে। সিকিমের প্রাক্তন রাজা তাশি নামগিয়াল এটি তৈরি করেছিলেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এবং সিনিউলচু শিখরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যোদয়ের সময় এই স্থান থেকে খুব সুন্দরভাবে সূর্যোদয় উপভোগ করা যায়। তাশি ভিউ পয়েন্টে সিকিমের লোকাল ড্রেস পরে আমরা বেশ কয়েকটি ছবি ও ভিডিও নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট প্ল্যান্ট কনজারভেটরি দেখতে। এই উদ্ভিদ সংরক্ষণাগারটিতে মূলত বিরল অর্কিড, রডোডেনড্রন, ঔষধি গাছ, পূর্ব হিমালয়ের স্থানীয় প্রজাতির বিশাল বৈচিত্র্য সংরক্ষিত রয়েছে। বিশেষ করে মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই সমস্ত সংরক্ষণগুলো পরিদর্শনের সেরা সময়, যখন বিভিন্ন ধরনের ফুল একসাথে প্রস্ফুটিত হয়ে থাকে। প্ল্যান্ট কনজারভেটরি দেখে একটু ওপরের দিকে উঠে গেলে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে এত সুন্দর একটি ঝর্ণা আপনারা দেখতে পাবেন এবং ভাগ্য যদি সদা হয় তাহলে আপনারা এর উল্টো দিকে কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার একটি অভূতপূর্ব রূপ পেয়ে যাবেন দেখতে। এরপর চলে আসুন গ্যাংটকের গণেশটক বা গণেশ মন্দির দেখার উদ্দেশ্যে। মন্দিরটি সকাল 6টার সময় ভক্তদের জন্য ওপেন হয়ে যায় এবং রাত 7টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে কিন্তু ভগবান গণেশের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে। এই গণেশটক থেকেও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখে নিতে পারবেন। গণেশটক থেকে বেরিয়ে আপনারা বাঁ হাতে পেয়ে যাবেন ভূত বাংলো, যেটা আপনারা দেখে নিতে পারেন। আমরা যাইনি। এছাড়া এর সামনের দিকেই ছিল জুলজিক্যাল পার্ক মানে চিড়িয়াখানা, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। গণেশটক দেখে আমরা বেরিয়ে পড়লাম হনুমান টক বা হনুমান মন্দির দেখার জন্য, যেটি প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। ভগবান হনুমানকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। 1950-এর দশকে এই মন্দিরটি নির্মাণ করা হয়। কথিত আছে লক্ষণকে বাঁচানোর জন্য দ্রোণগিরি পর্বত নিয়ে লঙ্কায় যাওয়ার পথে ভগবান হনুমান এখানে বিশ্রাম নিয়েছিলেন।
শ্রী হনুমানের এই মন্দিরটি ছাড়াও এখানে একটি রামসীতার মন্দির রয়েছে, যেটা আপনারা দেখে নিতে পারবেন। হনুমান মন্দির দেখার পর আমরা চলে গিয়েছিলাম এনচে মোনাস্ট্রি দেখার জন্য, যেটি হনুমান মন্দির থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগবে 15 মিনিট মতো। 1909 সালে উত্তর পূর্ব ভারতের সিকিমের রাজধানী গ্যাংটকের ওপরে এই এনচে মঠটি প্রতিষ্ঠিত হয়। এটি বৌদ্ধ ধর্মের নিংমা সম্প্রদায়ের অন্তর্গত। এনচে মঠের আক্ষরিক অর্থ হলো একক মঠ। এর পবিত্রতা এই বিশ্বাসের কারণে যে খানচেনজাঙ্গা এবং ইয়াবদিয়ান রক্ষাকারী দেবতারা এই মঠে বাস করেন। এরপর আমরা চলে গিয়েছিলাম গ্যাংটকে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার দেখার উদ্দেশ্যে। এই অর্কিডারিয়ামে বিভিন্ন ধরনের অর্কিড ফুল একত্রে রাখার ব্যবস্থা রয়েছে। এখানকার টিকিট প্রাইস পার হেড 350 রুপিস। এই 350 টাকায় আপনারা এর ভিতরে ঢুকলে সিকিমের হিস্ট্রি সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া একটা গ্লাস গ্যালারি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের অর্কিড প্রজাতির ফুল একত্রে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া এখানে কিডস প্লে এরিয়া, গেমিং জোন, এই সমস্ত কিছুই রয়েছে। এরপর সবশেষে চলে আসুন গ্যাংটক এমজি মার্গ ভিজিট করতে। মূলত এটি একটি শপিং এরিয়া, যেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবারের রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেলস এবং আরও অনেক কিছু পেয়ে যাবেন। দেখুন, এটা হলো গ্যাংটকের লালবাজার মার্কেট, যেখান থেকে আপনারা শীতের জিনিস অনেক সস্তায় কিনতে পারবেন। আই লাভ গ্যাংটক এই সেলফি পয়েন্টের অপোজিটে আপনারা পেয়ে যাবেন কলকাতা রেস্টুরেন্ট, যেখানে কিন্তু আপনারা বাঙালি খাবার অবশ্যই ট্রাই করবেন। এছাড়াও নিউ মার্কেট রোডের উপরে আপনারা পেয়ে যাবেন কৃতি হোটেল। দেখুন, এটাও একটি বাঙালি হোটেল এবং এর উপরেই রয়েছে আরেকটি বাঙালি রেস্টুরেন্ট, দ্য টেস্ট অফ বেঙ্গল রেস্টুরেন্ট। এখানে আমরা ডিনার করেছিলাম। এদের খাবার দাবার কিন্তু খুবই ভালো এবং রিজনেবল। পরের দিন সকালবেলা মানে 14ই জানুয়ারি 2026 আমরা গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে গেলাম এবং নিউ মার্কেট রোডের কৃতি হোটেল থেকে লাঞ্চ করে লোকাল ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে শেয়ার ক্যাব পেয়ে যাব। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন সময় শেয়ার ক্যাব পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনারা বাসও পেয়ে যাবেন, যাতে করে আপনারা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন ইজিলি। পার হেড মাত্র 400 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যেতে পারবো গ্যাংটক থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে এই বাস স্ট্যান্ডে। দেখুন, এই দেওরালি বাস স্ট্যান্ডে টোটাল 3টে কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলো থেকে আপনারা আপনাদের ডেস্টিনেশন অনুযায়ী টিকিট কেটে নিতে পারবেন। আমরা যে দাদার গাড়ি করে শিলিগুড়ি পৌঁছেছিলাম তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মোটামুটি দুপুর 2টো নাগাদ আমাদের গাড়ি গ্যাংটক থেকে ছেড়ে দিয়েছিল এবং 4 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, যেখান থেকে রাত 8:30 নাগাদ আমাদের কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বাসের টিকিট কাটা ছিল। এটি হলো শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, যেখানে বিভিন্ন প্রাইভেট গাড়িগুলোর টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে টিকিট কেটে নিতে পারেন অথবা অনলাইনে রেড বাস অ্যাপের মাধ্যমেও আপনারা টিকিট কাটতে পারেন। এটিই ছিল আমাদের বাস রুবি পরিবহন, যেটা রাত 8:30 নাগাদ ছেড়ে পরের দিন ভোরবেলা কলকাতায় পৌঁছাবে। বাসের ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিই। নিচে কিন্তু সিটিং সিস্টেম ছিল আর উপরে ছিল স্লিপার। বাঁ দিকে ছিল ডাবল সিট এবং ডান দিকে ছিল সিঙ্গেল সিটের ব্যবস্থা। মাত্র 900 রুপিস পার হেড দিয়ে স্লিপারে শুয়ে শুয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতায়। প্রতিটি প্যাসেঞ্জারকে একটি করে জলের বোতল এবং একটি করে টিফিনের প্যাকেট দেওয়া হয়েছিল, যাতে কিছু স্ন্যাক্স আইটেম ছিল। এই ছিল আমাদের 4 রাত 5 দিনের ওয়েস্ট, সাউথ এবং ইস্ট সিকিম ঘোরার গল্প। আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব কম বাজেটে আমাদের এই ট্রিপটি করার, যাতে আপনারা ভবিষ্যতে কম বাজেটে সিকিম ঘুরতে চাইলে আমার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। সিকিমে আমরা এবারে যে কটি জায়গা ঘুরেছিলাম সেই প্রত্যেকটি জায়গার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং ভবিষ্যতে আরও এরকম ভ্রমণ সংক্রান্ত টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজ বিদায়, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নতুন একটি ভ্রমণ সংক্রান্ত গল্প নিয়ে।